আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় হুট করে বার্তা সংস্থা অ্যাপিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি আমি দেখলাম আন্তর্জাতিক মিডিয়ায় বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। বিশেষ করে আমি একটু আগে ওয়াশিংটন পোস্ট দেখছিলাম, তারা বেশ গুরুত্ব দিয়ে জিনিসটা ছেপেছে এবং আমি শুনেছি আরো বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশে তো হবেই। হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটা কেন দিলেন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা কি আসলেই হঠাৎ করে সাক্ষাৎকার, নাকি আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ তার শক্তি ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে, লবিং জোরদার করছে এবং তারই একটা অংশ হিসাবে সজীব ওয়াজেদ জয় এই সাক্ষাৎকারটি দিয়েছেন? আপনারা যদি এমনিতে আলাদাভাবে দেখে থাকেন তাহলে মনে হবে এটা খুবই একটা স্বাভাবিক ক্যাজুয়াল সাক্ষাৎকার, কিন্তু খেয়াল করে দেখবেন প্রথম কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় বেশ গুছিয়ে কথা বলেছেন। উনি আসলে খুব একটা ভালো পাবলিক স্পিকার না। এর আগে উনি বিভিন্ন সময় যে কথাবার্তাগুলো বলেছিলেন, আমি জানি না আপনাদের কথা, বাট আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে উনি বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে কথা বলতো এটা জানেন না। এটা না জানতে পারার কারণ আছে, তিনি আদৌ বাংলাদেশে খুব বেশি দিন ছিলেন না। জীবনের আশঙ্কা নিয়ে ছোটবেলা থেকেই তাকে অলমোস্ট এক ধরনের দূরে সরে থাকতে হয়েছে নিরাপত্তার স্বার্থে, এবং তিনি যুক্তরাষ্ট্রে আছেন দীর্ঘ প্রায় 30 বছর ধরে। বাংলাদেশের রাজনীতির প্যাচ গোছ এবং রাজনীতির ভাষা পরিভাষা শেখা তার পক্ষে সুযোগ হয় নাই, সম্ভব হয়ে ওঠে নাই। সেটা যাই হোক, এই সাক্ষাৎকারটি দেখে মনে হচ্ছে যে তাকে বেশ গুছিয়ে দেওয়া হয়েছে, বা তিনি নিজে গুছিয়ে জিনিসটা বলেছেন। তার হয়তো একটা মিডিয়া টিম বা কোনো একটা কিছুর মাধ্যমে করা হয়েছে। সাক্ষাৎকারটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তিনি বলেছেন, এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে আসার দাবি করেছে। তারা সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যদিও তিনি বলেছেন যে হ্যাঁ, হয়তো শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগ সেই প্রস্তুতিটা থাকবে না। বাকি অন্যান্য কথাবার্তা যেগুলো বলেছেন তার অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কথাবার্তা। বলে এই বর্তমানে যে বিচার চলছে সেই বিচারকে তিনি ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। জুলাই আগস্টে যে তো মানুষ মারা গিয়েছে তার সংখ্যা নিয়ে তিনি বলেছেন যে সরকারের যে সংখ্যাটা সেটাই বলেছেন, এবং এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত এবং বিচার দাবি করেছেন তিনি। এটা খুব ভালো একটা কাজ হয়েছে। এর বাইরে মূলত নির্বাচনটাকে তিনি টুইস্ট করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি আসতে দেওয়া না হয় নির্বাচনে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না, বা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। আগামীতে দেশ একটা অশান্তির মধ্য দিয়ে যাবে। এটা হচ্ছে তার সারবস্তু। প্রিয় দর্শক, কেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি, আপনারা যদি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখেন তাহলে কিন্তু হবে না। আপনারা দেখেন ঠিক আগে আগে আমাদের এখানে বিশ্বের অনেকগুলো মানবাধিকার সংস্থা একসাথে একটা চিঠি লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিশেষ করে আমরা যদি বলি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, একটা শক্তিশালী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ আরেকটা শক্তিশালী সংস্থা এবং প্রভাবশালী সংগঠন। এটা মূলত হিউম্যান রাইটস ওয়াচের উদ্যোগে হয়েছে এবং তাদের ওয়েবসাইটে চিঠিটি ছাপা হয়েছে, যেখানে দেখেছেন পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ঢালাওভাবে যে তথাকথিত বিচার চলছে সেটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে ইনক্লুসিভ একটা নির্বাচনের প্রয়োজন আছে। সেই ইনক্লুসিভ নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়ে এই নির্বাচনটা করতে হবে। এর বাইরে আমরা দেখতে পেয়েছি সম্প্রতি বেশ কিছু কূটনীতিবিদ যারা আছেন, বিশেষ করে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত, তাদের খুচরা কাছে আওয়াজ শোনা যাচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কথা হচ্ছে। 3 জন রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছিলেন এবং তারা বেশ গোপনীয়তার সাথে সেখানে গিয়েছেন। তারা 3 জনই এক গাড়িতে গিয়েছেন এবং গোপনে বৈঠক করেছেন। সেই বৈঠকটা নিয়ে বাইরে যদিও খুব বেশি কথাবার্তা হয় নাই, মিডিয়া ব্ল্যাক আউট করার একটা চেষ্টা চলেছে, এবং পরের দিন সাবের হোসেন চৌধুরী, পরের দিন বা পরের সপ্তাহে হয়তো সাবের হোসেন চৌধুরীর নামে একটা দুদকের মামলা দিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাসিক যে সফর, মানে প্রতি মাসে যে উনি একটু বিদেশে যান, একটু তার দীর্ঘদিনের অভ্যাস, উনি ক্ষমতা আসার পরে প্রতি মাসে বিদেশে যান। কেন যান, কি কারণে যান কেউ জানে না, বাট উনি যান
এবং গিয়ে সেখানে মেয়র, কমিশনার, ওয়ার্ড কমিশনার, মেম্বার যারা ভান তার লগে বৈঠক করেন, এইগুলো আমরা দেখে থাকি। এই বৈঠকটা এবার মানে এই মাসিক সফরটা উনি করতে চাচ্ছিলেন সৌদি আরবে। যতটুকু শোনা যাচ্ছে, বেশ কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করা হয়েছে বলে সফরটি বাতিল হয়েছে। স্বাভাবিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব দেশে মানুষ পাঠানোর সুযোগ আছে, যেহেতু উনি সম্প্রতি একটি কি বলে এটাকে আদম ব্যাপারীর লাইসেন্সকে কি বলে সুন্দরভাবে আপনারা জানেন, আমি মানে সুজাগতা ভাই, আদম ব্যাপারীর যে একটা লাইসেন্স উনি করেছেন গ্রামীণের নামে, এইটা যেসব দেশে ব্যবসা করা যাবে এইসব দেশে একটু বেশি উৎসাহ আগ্রহ নিয়ে যাচ্ছেন। উনি ইতালিতে গিয়ে বলেছেন যে সব এই অবৈধদেরকে ফেরত দিয়ে দাও, আমরা আবার বৈধভাবে পাঠাবো। এবং জুলাই সনদের সময় উনি বক্তৃতা বলেছেন যে খালি তরুণদেরকে নেওয়ার জন্য ওনার কাছে দরখাস্ত সিটি পত্র আয়সা ভরে গেছে, খালি আপনারা দেন, এতজন পাঠান, যতজন পারেন পাঠান। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে নতুন ব্যবসা যেটা শুরু করতে যাচ্ছেন, আদম ব্যাপারীর ব্যবসা, সেই ব্যবসাটার যে আবহ তৈরি করছেন তারই একটা হয়তো ধারাবাহিকতা উনি সৌদি আরব যেতে চেয়েছিলেন। যদিও উনি খুব আজব সংগঠনের নামে যান, সেসব জায়গায় স্পিকার, বক্তায় বিভিন্ন পরিচয় দিয়ে এইসব সফরকে, সরকারের টাকাকে জায়েজ করার চেষ্টা করে থাকেন। সেই সৌদি আরব সফরটা তার বাতিল হয়ে গেছে। সব মিলিয়ে মনে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে আওয়ামী লীগ কিছুটা গুছিয়ে এনেছে এবং তারা কিছুটা প্রেসার ক্রিয়েট করার একটা অবস্থানে গিয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা খুব বেশি সাকসেসফুল এখনো হয় নাই, এবং আওয়ামী লীগের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল বা যতটুকু করা উচিত ছিল গত 1-1.5 বছরে সেটা তারা করতে পারে নাই। এটা করতে না পারার কারণ হচ্ছে আওয়ামী লীগের অধিকাংশ লোকজনই অযোগ্য। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা একাই কথা বলছেন, একাই কাজ করে যাচ্ছেন, এবং এর বাইরে উনি যাদেরকে পেলে পুষে বড় করেছিলেন এর অধিকাংশই হয়তো পালিয়ে গেছে, চুপচাপ আছে, কথা বলছে না, কাজ করছে না, এবং এর অধিকাংশই কাজ করতে চাইলেও তাদের আসলে সেই কাজ করার যোগ্যতা নাই। আওয়ামী লীগ ভেবেছিল যে তারা সব সময় ক্ষমতার মধ্যে থাকবে, যার কারণে আন্তর্জাতিক এই লবি শক্তিগুলা যে কিছু ছায়া সংগঠন তৈরি করে রাখা বা কিছু বিপদ আপদে যাওয়ার মতো বন্ধু সংগঠনের সাথে সম্পর্ক রাখা, এইটা তারা কখনো রেখেছেন না। অন্তত গত ক্ষমতা ছেড়ে যাওয়ার আগের 10 বছরের কথা বলা যেতে পারে, আমরা দেখি নাই। সেই জায়গায় তাদেরকে অনেকটা শূন্য থেকে শুরু করতে হয়েছে, এবং যেহেতু কোনো ধরনের পরিকল্পনা নাই, এটা যেহেতু দ্রুত সম্ভব শুরু করার প্রয়োজন ছিল, যেভাবে আন্তর্জাতিক ডেস্ক তৈরি করা, আন্তর্জাতিক ব্রিফিং করা, এবং এই যে দেশের ভিতরে অনেক ধরনের অরাজকতা চলছে, মানবাধিকারের চরম লঙ্ঘন চলছে, উম্মাদ কিছু লোকজনকে ছেড়ে দেওয়া হয়েছে যারা মাজার ভাঙছে, মানুষের রাস্তাঘাটে চুল কেটে দিচ্ছে, নারীদেরকে হেনস্থা করছে, এবং সেই হেনস্থাকারীদেরকে গ্রেফতার করে একটু পরে ছেড়ে দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, হিন্দুদের নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার করে রাখা হচ্ছে। কারণ কি? ওই কোন একটা জাতীয় পতাকার উপরে নাকি আরেকটা পতাকা দেখা গেছে, এটা বলে 1 বছর ধরে তাকে জেলে রাখা হয়েছে। এই যে সার্বজনীন জিনিসটার বিরুদ্ধে যে কথাগুলো বলার প্রয়োজন ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা সেটা এতদিন বলতে পারে নাই। আমার কাছে মনে হয় যে অনেকটাই তারা ভরসা করেছিলেন যে তারা কিছু বলবেন না, তাদের যে একমাত্র বন্ধু দেশ এই মুহূর্তে ভারত বলবে বা কি বলবে আল্লাহ জানে, এবং তারা ভালো জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু এখন মনে হচ্ছে আন্তর্জাতিক জায়গাটা তারা কিছুটা এই সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হচ্ছে তারা একটু গুছিয়ে ফেলতে পারছেন বা চেষ্টা করছেন। এই চেষ্টাটা যদি সফল হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা বড় সম্ভাবনা তৈরি হয়ে গেল। এর আগে কিন্তু এই জায়গাটা ছিল না। ইনফ্যাক্ট আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা তারাই ক্লিয়ারটা। আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা একবার বলছেন যে নির্বাচনে আসবেন না, হুইচ ইজ ওকে। আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতি নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগের জন্য মোটেও একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। তারা বলছিলেন যে ডক্টর ইউনূসের অধীনে আসবেন না, যদি সরকার পরিবর্তন হয়, একটা নিরপেক্ষ সরকার তৈরি হয়, তাহলে তারা নির্বাচনে আসার কথা ভাববেন বা তখন দেখা যাবে। কিন্তু ইউনূসের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে ওনার সাক্ষাৎকার থেকে ধারণা করা হচ্ছে যদি একটা পরিবেশ দেওয়া হয় আওয়ামী লীগ নির্বাচনমুখী একটা দল, এবং তারা হয়তো নির্বাচনে আসতে চাইবে।
এখন যে প্র্যাকটিক্যাল সমস্যা হলো, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যদি সেই চাপ তৈরি করা হয় যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, এটার প্রবল বিরোধিতা যারা করবে তারা হচ্ছে যতগুলো বিচি দলগুলো আছে, মানে এই যে মাহমুদুর রহমান মান্না যেরকম বলেছেন একবার যে ওরা আইলে তো ভাই ওরা কিছু না করলেও তো আমাদের চেয়ে কয়েক হাজার গুণ বেশি ভোট পাবে, 30-40% ভোট, কি যেন বলছেন না মান্না ভাই মাঝে মাঝে বলে এগুলা। এই যে ছোট ছোট যে দলগুলো আছে, ওয়ান ম্যান শো, টক শো নেতা, এরা প্রত্যেকে বিরোধিতা করবে এবং এনসিপি একটা বিরাট আকারে বিরোধিতা করবে, কারণ তাদের অনেকেরই শখ আওয়ামী লীগ মাঠে না আসলে তারা এককভাবে সেই আওয়ামী লীগের ভোটটা নেবেন। জামাতের একটা শখ আওয়ামী লীগের ভোটটা নেবেন। ইনফ্যাক্ট বিএনপি ছাড়া আমার কাছে মনে হয় যে প্রত্যেক রাজনৈতিক দলই এখন আওয়ামী লীগের যে ভোট আছে, মানে একটা কথাই আছে 30-40% ভোট আওয়ামী লীগের আছে, এত না থাকলেও তাদের একটা ফিক্সড ভোট আছে। এবং বিশেষ করে গত 1 বছরে ডক্টর ইউনূসের এই অমানবিক ফেইলিওরের পরে, এই হাস্যকর ফেইলিওর এবং এই পুরো সরকারকে নিয়ে একটা ক্লাউন এবং কার্টুন ব্যবস্থার পরে যেটা হয়েছে যে অনেকেই আবার আগেই ভালো ছিলাম স্লোগানের মধ্যে চলে যাচ্ছে এবং সেটা আওয়ামী লীগের দিকেই তাদের সেই ভোটগুলো ঘুরে যাওয়ার একটা আশঙ্কা আমি বলবো, বা সম্ভাবনা যদি বলেন পজিটিভলি, তৈরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে চাই যে আন্তর্জাতিক এই খেলা আওয়ামী লীগ কতটুকু জিততে পারেন এবং সেই প্রেশার তাদেরকে আগামী নির্বাচনে আসার সুযোগ করে দেয় কিনা, এবং দিলে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যে নির্বাচন রিগড হবে, যে নির্বাচন কমিশনও কারো কথা শুনে না বোধ। আমি দেখলাম যে আমাদের এনসিপির ভাইয়েরা গিয়া বলছে যে আমার হয় শাপলা ফুল দাও, পাতা আলা শাপলা ফুল দাও, পাতা ছাড়া দাও, কালার ছাড়া দাও, পানি আলা দাও, পানি ছাড়া দাও, একটা শাপলা ফুল দাও। সেই ফুল দিচ্ছে না এবং অনেকেই ইঙ্গিত করছেন যে পুরো নির্বাচন কমিশনটাই বিএনপি নিয়ন্ত্রণাধীন চলে গেছে। তারা এই জায়গাটা খুব ভালো খেলেছেন। বিএনপিও খুব ভালো প্লেয়ার না, কিন্তু এই জায়গাটা তারা ভালো খেলেছে। এই যদি অবস্থা হয়ে থাকে, এই অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা না, সুযোগ পেলেও আসবে কিনা না সেটা আমরা জানি না, কিন্তু সজীব ওয়াজেদ জয়ের বক্তৃতা থেকে বোঝা যাচ্ছে যে তারা আসতে চাচ্ছেন বা আসার এক ধরনের মানসিক প্রস্তুতি আছে। প্রিয় দর্শক, দেখা যাক আন্তর্জাতিক এই খেলোয়াড়রা খেলতে থাকেন, খেলতে খেলতে কখন কোন গোল পোস্টে যে তারা গোল দিয়ে বসেন সেটা আমি আপনি সবাই একসাথে দেখতে থাকবো। বলা চলে গত বছরের আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কিংবা বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে এই প্রথম কেউ একজন আনুষ্ঠানিকভাবে কথা বললেন। এবং সজীব ওয়াজেদ জয় যে কথা বললেন, তিনি আসলে তার এই সাক্ষাৎকারটি পড়তে পড়তে মনে হয়েছে তিনি আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে উদ্দেশ্য করে কথাবার্তা বলেছেন। তার মানে আন্তর্জাতিক কমিউনিটির প্রতি তিনি বক্তব্য রেখেছেন। তার এই বক্তব্যগুলো আমার কাছে মনে হয়েছে বেশ গোছানো, পরিকল্পিত এবং খুবই ডিসিপ্লিনড একটা ইন্টারভিউ সজীব ওয়াজেদ জয় দিয়েছেন। দর্শক, এই ইন্টারভিউর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি একটু কথা বলবো। সম্ভবত এই ইন্টারভিউটি ঢাকার কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়নি, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ফলে সজীব ওয়াজেদ জয়ের এই আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারটিকেও ঢাকার মিডিয়া আওয়ামী লীগের কার্যক্রম হিসাবে বিবেচনা করেছেন কিনা সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। তবে এখন পর্যন্ত এটি ঢাকার কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে এমনটি আমার নজরে আসেনি। তবে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, কানাডার দ্য টরন্টো স্টার এবং আরও এরকম অনেক পত্রিকা এই সাক্ষাৎকারটি খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ফলে ধারণা করা যায়, কিংবা যেভাবে ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো সজীব ওয়াজেদ এই এপিকে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটি তারা আবার ক্যারি করেছে, তাতে মনে হয় যে এই মিডিয়াগুলো কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে কিংবা গুরুত্ব দিচ্ছে। দর্শক, যে কথা বলছিলাম যে ঢাকার কোনো পত্রিকায় সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যটি প্রচারিত হয়নি।
সত্যিকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রেখেছে। এর বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা গত 1 বছর ধরে জেল, জুলুম, নিপীড়ন, খুন, নানা রকম এমন একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন, সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা এক অবাস্তবই বলা যায়, একেবারে অসম্ভবই। তার মাঝখানেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মীরা নানা জায়গায় মিছিল করছে, নানা জায়গায় নানাভাবে তারা তাদের উপস্থিতির জানান দিচ্ছে, তারা তাদের তৎপরতা চালাচ্ছে। কিন্তু এর মাঝখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা দেখি যে পাবলিক স্পেয়ারে একটা আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও বা অনেকে প্রায়শই একটি কথা বলে থাকেন যে প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেল আওয়ামী লীগ এখন পর্যন্ত একজন মুখপাত্র ঠিক করতে পারেনি। কিন্তু আমি যতটুকু জেনেছি যে আওয়ামী লীগ যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ আছে, দেশে কার্যক্রম পরিচালনা করতে পারছে না, আবার বাইরে থেকে তার কার্যক্রম পরিচালনা করাটাও রাজনৈতিকভাবে কতটা ফেয়ার হয় সেই রকম বিবেচনায় আওয়ামী লীগ ঠিক লোকাল দেশের মানুষের উদ্দেশ্যে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সেই অর্থে কাউকে মুখপাত্র নিয়োগ দেয়নি। তবে শেখ হাসিনা নিজে টেলিফোনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে, জেলায় জেলায় বিভিন্ন ইউনিটে কথা বলছেন, সেটি আমরা সবাই জানি। কিন্তু আওয়ামী লীগ যেটি করেছে, কিংবা শেখ হাসিনা যেটি করেছেন, তিনি ইন্টারন্যাশনাল অডিয়েন্সের সঙ্গে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরার জন্য তিনি বেশ কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন। অনানুষ্ঠানিকভাবে তারাই আসলে ফরেন ডিগনিটরিদের কাছে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং বেশ কয়েকজনকে টিম করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে। যে অ্যাসাইনমেন্টগুলো শুনেছি আমি, বিভিন্ন সূত্রগুলো জানাচ্ছে যে শেখ হাসিনা অনেকটা ওই যে স্কুল, কলেজে বা ইউনিভার্সিটিতে টিউটোরিয়াল যেভাবে আদায় করা হয় সেইভাবে আদায় করছেন, এরকম একটা অবস্থা নাকি চলছে। যাই হোক, এই যে এপির সঙ্গে যে সাক্ষাৎকারটি, আমার কাছে মনে হয়েছে যে এর আগে আপনারা জানেন যে 3 জন ইউরোপিয়ান রাষ্ট্রদূত ঢাকায় সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি যে এই একটি মিটিংয়ের কথা আমরা জানি, কিন্তু এর বাইরে অসংখ্য মিটিং হচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকজন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তাদের সঙ্গে বিভিন্ন কূটনীতিক প্রতিনিধিরা কথা বলছেন, হোয়াটসঅ্যাপে কথা বলছেন। ফলে বিদেশিরা একরকমের আওয়ামী লীগের সঙ্গে একরকমের একটা যোগাযোগ ইতিমধ্যে স্থাপন করেছেন। সেটি এর বাইরে এমনকি একজনকে একেবারে আওয়ামী লীগ BD.com, আওয়ামী লীগের যে ওয়েবসাইট, সেই URL ব্যবহার করে একটা ইমেল জেনারেট করে দেওয়া হয়েছে, যাতে সেই অফিসিয়াল ইমেল থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা যায় বা করতে পারে। সজীব ওয়াজেদ জয়ের যে AFPর সঙ্গে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি আমার কাছে মনে হয়েছে যে এই যে ধারাবাহিক কর্মকাণ্ড আওয়ামী লীগ করে যাচ্ছে, বিদেশিদের সঙ্গে তাদের বক্তব্য তাদের সামনে তুলে ধরা, তাদের সঙ্গে এক ধরনের একটা যোগসূত্র স্থাপন করা, তারই একটি ধারাবাহিকতা বা তারই একটি ধারাবাহিক অংশ বলে আমার কাছে মনে হয়েছে। দর্শক খেয়াল করবেন যে সজীব ওয়াজেদ জয় এই যে প্রথম ফর্মাল একটি বিস্তারিত ইন্টারভিউ দিলেন, সেই ইন্টারভিউর জন্য তিনি কিন্তু বেছে নিয়েছেন কারণ ইন্ডিয়ান নিউজ আউটলেট না, আমেরিকান একটি বার্তা সংস্থাকে, এবং খুবই প্রেস্টিজিয়াস আর প্রভাবশালী একটি বার্তা সংস্থাকে। এবার আমরা যদি একটু তার সেই বিষয়বস্তুর দিকে যাই, খেয়াল করবেন আমি দেখলাম যে গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট বা টরন্টো স্টার প্রায় প্রত্যেকে, এবং এপি নিউজটি রিলিজ করার সময় তারা যেই বিষয়টিকে ফোকাস করেছে সেই ফোকাসে রয়েছে আসন্ন নির্বাচন, যেখানে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে যদি একটি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা থেকে দেশ মুক্তি পাবে না, এবং সেই ইনক্লুসিভ নির্বাচনটি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, আওয়ামী লীগকে নিয়ে সেই নির্বাচন করা। সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যটিকেই ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের হেডলাইন করেছে। ধারণা করা যায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটির এই মুহূর্তের মনোযোগ আসলে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের দিকে, যে কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া এই বক্তব্যটাকে সামনে নিয়ে এসেছে। আমরা জানি যে গতকালকে ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসেছেন, এবং তার বক্তব্য আমি টাইমস অফ বাংলাদেশ যেটি বেশ বড় করে হেডলাইন করেছে যে
বহুবিধ রাজনৈতিক দলকে, তিনি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেননি, অনেকে এই শব্দটি ব্যবহার করছেন আজকাল অনেক ডিপ্লোম্যাটরা, কিন্তু তিনি যেটি বলছেন বহুবিধ, প্লোরাল অফ পলিটিক্যাল পার্টিস, মানে সব রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়ার ফলে ঢাকায় যে বা ডিপ্লোম্যাটিক অ্যারিনাতে এই আলোচনাটি হচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয় ঠিক সেই কথাটি বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনটা যদি না হয় তাহলে দেশে যে অস্থিরতা আছে সেই অস্থিরতা থেকে দেশ মুক্তি পাবে না। এবং একই সঙ্গে তিনি আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা জারি করা আছে নির্বাহী আদেশে, সেটি তুলে নেওয়ারও তিনি আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি তার এই আহ্বানের সঙ্গে কয়েকদিন আগে যে 6টি আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে আহ্বান জানিয়েছে সেটিরও উল্লেখ করেছেন। এবং সেটি উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় মনে করিয়ে দিয়েছেন, যদি এমন হয় যে একেবারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেওয়া হলো, তাহলে সেই অল্প সময়ে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতিও নিতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এবং তিনি মনে করিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন সেটি ইন্টারন্যাশনাল কমিউনিটিতে গ্রহণযোগ্য হবে না। তার অভিযোগ যে ডক্টর ইউনূস মানে একটি কারচুপির নির্বাচন করে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার জন্য নানা রকম কারসাজি করে যাচ্ছেন, সেটিও তিনি অভিযোগ করেছেন। নির্বাচনী আলাপের বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন যে এই যে দেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, প্রগ্রেসিভ সেকুলার রাজনীতির যে একটি মানে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই জায়গায় ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় দেশে ইসলামিস্ট রাজনীতির পুনরুত্থান, ইসলামিস্ট পার্টির পুনরুত্থান হচ্ছে। দর্শক খেয়াল করবেন, তিনি কিন্তু জামাতে ইসলামী নাম ধরে, এখন জামাতে ইসলামী তো প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি, যে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে বাংলাদেশে তাদের মধ্যে, এবং প্রশাসনে ডক্টর ইউনূসের উপর তাদের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। কিন্তু সজীব ওয়াজেদ জয় জামাতে ইসলামীর নাম ধরে তিনি কথা বলেননি, তিনি বলতে চেয়েছেন যে ইসলামিস্ট পার্টি। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে যে ওয়েস্টার্ন সোসাইটিতে, ওয়েস্টার্ন সেকুলার সোসাইটিতে, ওয়েস্টার্ন গভর্নমেন্টে যারা আছে তাদের মধ্যে ইসলামিস্ট পলিটিক্সের উত্থান নিয়ে এক ধরনের একটা তাদের সূচিবাহী আছে, তাদের মধ্যে এক ধরনের রিজার্ভেশন আছে। ফলে সজীব ওয়াজেদ জয় ওয়েস্টার্নদের ঠিক সেই জায়গাটা, তাদের যে সেন্সিটিভিটির যে জায়গাটা, সেই জায়গাটাতে টোকা দেওয়ার চেষ্টা করেছেন। এবং তিনি সেখানে বলছেন যে ইসলামিস্ট পার্টির পুনরুত্থান হওয়ার একটা পরিস্থিতি হচ্ছে। এবং তিনি আবার মনে করিয়ে দিচ্ছেন যে দেশের যদি অস্থিতিশীলতা থাকে, অস্থিতিশীল পরিবেশ থাকলে ইসলামিস্ট পার্টিগুলোর পুনরুত্থানের, তাদের বেড়ে ওঠার আরও বেশি অনুকূল পরিবেশ তৈরি হয়। এবং ডক্টর ইউনূস কারচুপির নির্বাচনের মাধ্যমে এই ইসলামিস্টদের ক্ষমতায় আনার চেষ্টা করছেন, এটিও তিনি সেখানে অভিযোগ করেছেন। এই সাক্ষাৎকারে যেটি প্রায় অনেকে বলে থাকেন, আওয়ামী লীগের পতনের পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আওয়ামী লীগ বিরোধীরা, এমনকি সাধারণ মানুষদের মধ্যেও অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে জুলাই আগস্টের আন্দোলনে এই যে প্রাণহানির ঘটনা ঘটেছে, এত হতাহতের ঘটনা ঘটেছে, নিপীড়নের ঘটনা ঘটেছে, সেটি নিয়ে আওয়ামী লীগের কোনো অনুতাপ আছে কিনা, আওয়ামী লীগের কোনো দুঃখবোধ আছে কিনা, বা আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা। অনেকে মনে কর এভাবে বা বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাইছে না, বা ক্ষমা চাইবে কিনা সেটি নিয়ে আওয়ামী লীগের নিজস্ব তাদের মধ্যে যে আলাপ আলোচনা নেই তা নয়, তাদের মধ্যেও ওই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে, তাদের মধ্যেও ওই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কিন্তু সজীব ওয়াজেদ জয় এই বিষয়টিও এই সাক্ষাৎকারে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। তিনি সেখানে বলেছেন হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুলের, এপি নিউজটাকে এইভাবে করছে যে হাসিনা সরকারের কিছু প্রাথমিক ভুলের স্বীকার করেন তিনি, অর্থাৎ জয় মানে কিছু প্রাথমিক ভুল কোথায়, যাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমনে ব্রুটালিটির অভিযোগ রয়েছে, অর্থাৎ সেই সময়ে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ দমনের ক্ষেত্রে কোথাও কোথাও যে ব্রুটালিটি হয়েছে, সেই ব্রুটালিটির ক্ষেত্রে প্রাথমিক কিছু ভুল ছিল,
সেই ভুলটা তিনি স্বীকার করেছেন। এবং একই সঙ্গে তিনি জাতিসংঘের যে রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রায় 1400 মতো লোকের প্রাণহানি ঘটেছে, সেটির সঙ্গে তিনি ভিন্নমত পোষণ করেছেন। ভিন্নমত পোষণ করে তিনি স্বাস্থ্য উপদেষ্টা যিনি দাবি করেছিলেন যে 800-র মতো লোক মারা গেছে, তিনি সেটিও মনে করে দিয়েছেন। ঠিক এই জায়গাটায় আমরা যদি এটাকে ইন্টারপ্রেট করি, আমরা এটিকে ঠিক এভাবে দাঁড় করাতে পারি যে সজীব ওয়াজেদ জয় জুলাই আগস্টের আন্দোলনে যে প্রাণহানির ঘটনা, সেটিকে তিনি একেবারে উড়িয়ে দেননি, অস্বীকার করেননি। সেইটিকে তিনি স্বীকার করেছেন এবং সেখানে আওয়ামী লীগ শাসনের, শেখ হাসিনা প্রশাসনের প্রাথমিকভাবে কোথাও কোথাও ভুল ছিল, সেই ভুলের কথাটাও স্বীকার করেছেন। আমার কাছে মনে হয়েছে যে পাবলিকলি এই যে এই অ্যাকনলেজমেন্টটা, এই এন্ডোর্সমেন্টটা, এটা একটা ডেভেলপমেন্ট আওয়ামী লীগের। কারণ তারা তাহলে রাজনীতির ক্ষেত্রে এই জায়গাটায় অন্তত এসে দাঁড়িয়েছে যে তারা তাদের কোথায় ভুল ভ্রান্তি সে আলোচনা করে কতটুকু স্বীকার করবে, আস্তে আস্তে স্বীকার করে করে কতটুকু যাবে, সেই ধরনের একটা পলিসি তারা অ্যাডপ্ট করেছে। এবং তারই ফল আমরা দেখতে পাই, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা তাদের খানিকটা হলেও ভুলের স্বীকার করেছেন সজীব ওয়াজেদ জয়। এবং একই সঙ্গে জাতিসংঘের যে রিপোর্ট, যে 1400 লোকের প্রাণহানি, সেটির সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। একই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে সব মৃত্যুই দুঃখজনক। তিনি সরাসরি দুঃখ প্রকাশ না করলেও ঠিক প্রকারান্তরে দুঃখই প্রকাশ করেছেন। তিনি বলছেন যে সব মৃত্যুই দুঃখজনক। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে এই হত্যাকাণ্ডগুলোর একটা থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার, যে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে, কী পরিস্থিতিতে ঘটেছে। আপনাদের মনে থাকবার কথা, শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করা ঠিক আগে আগে তিনিও আহ্বান জানিয়েছিলেন, তিনি একটি তদন্ত কমিটিও গঠন করেছিলেন এইসব হত্যাকাণ্ড তদন্ত করার জন্য, এবং তখন আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত হোক। কিন্তু পরবর্তীতে আসলে সেগুলো কিছু হয়নি। কিন্তু জাতিসংঘ তাদের মতো করে একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যে রিপোর্টটি নিয়ে নানা মহলে ভিন্ন মত আছে, কন্ট্রাডিকশন আছে। এবং কয়েকদিন আগে ঢাকার ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশ তারা একটি রিপোর্টে যে জাতিসংঘের এই রিপোর্টটির যে তথ্যগত বিচ্যুতি আছে, ত্রুটি আছে, সেটি তারা একটি তাদের রিপোর্টের মাধ্যমে ধরিয়ে দিয়েছেন। এবং সজীব ওয়াজেদ জয়ও এখানে তাদের সেই রিপোর্টের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। এই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ যে ভিকটিম, ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে, আওয়ামী লীগ যে এখন মানবাধিকার লঙ্ঘনের অসহায় শিকার, সেই বিষয়টিও ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে তিনি তুলে ধরেছেন। তিনি একেবারে একটা হিসাব দিয়েছেন যে গত এক বছরে হাজার হাজার আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এমনকি তাদের কোনো বিচারও চলছে না, মিথ্যা মামলায় জাস্ট জেলে ফেলে রাখা হয়েছে। সেটিও একটি বড় মানবাধিকার লঙ্ঘন, যে কারো বিরুদ্ধে আপনি সুনির্দিষ্ট যদি অভিযোগ আনেন, তাহলে সেই অভিযোগের ট্রায়াল হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিন্তু বাংলাদেশে যেটি হচ্ছে, জাস্ট সব খুনের মামলা জেলে ঢুকিয়ে দিয়ে আর তার কোনো আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ নেই, ট্রায়ালেরও সুযোগ নেই, জামিনেরও সুযোগ নেই। সজীব ওয়াজেদ জয় ইন্টারভিউতে উল্লেখ করেছেন যে গত এক বছরে 5 শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। More than 500 people were brutally killed in last 1 year. এবং জেলখানায়ও বন্দী অবস্থায় 31 জন মারা গেছেন বলে তিনি এই ইন্টারভিউতে উল্লেখ করেছেন। ফলে দর্শক, আমরা দেখি যে আমরা যদি পুরো বিষয়টাকে দেখি, যে সজীব ওয়াজেদ জয় বেশ গুছিয়ে তার একটি বক্তব্য ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে তুলে ধরেছেন, যেখানে তাদের যে আকাঙ্ক্ষা, যে তাদেরকে নির্বাচনী কার্যকলাপ তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হোক, তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে কার্যক্রম পরিচালনা, সেগুলো তুলে নেওয়া হোক, এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হোক। তিনি একই সঙ্গে গত বছরের জুলাই আগস্টে যেই হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে তাদের যে ত্রুটি এবং সে হত্যাকাণ্ডগুলো যে দুঃখজনক, সেটিরও একটি আনুষ্ঠানিক স্বীকৃতি তিনি এই সাক্ষাৎকারে দিয়েছেন। এবং আওয়ামী লীগের উপর যে নিপীড়ন নির্যাতন চলছে, সেগুলো তিনি তুলে ধরেছেন। এবং দেশে যে ইসলামিস্ট পলিটিক্যাল পার্টির উত্থানের একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে, সেটিও তিনি ওয়েস্টার্ন কমিউনিটির সামনে তুলে ধরেছেন।
এপির বাংলাদেশ ব্যুরো প্রধান জুলহাস আলম এই ইন্টারভিউটি নিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে যে সজীব ওয়াজেদ জয় এই ইন্টারভিউতে যেভাবে দলের এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন সেটা অবশ্যই আমি মনে করি যে একটা খুবই সুচিন্তিতভাবে এবং একটা খুব স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ টুয়ার্ডস ইন্টারন্যাশনাল কমিউনিটি। সামনের দিনগুলোতে হয়তোবা তিনি কিংবা দলের পক্ষে আরও কেউ আরও কথা বলবেন, তবে ঠিক এইভাবেই স্ট্র্যাটেজিক্যালি মানে প্ল্যান ওয়াইজ সুনির্দিষ্ট তথ্য উপাত্য তুলে ধরা হবে, আমরা সেটি আশা করি এবং একই সঙ্গে আশা করব যে ঢাকার পত্রপত্রিকা বাংলাদেশের মিডিয়াও তার এই বক্তব্যগুলো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবে অন্তত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।